হাসনাত আব্দুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। এই হাসনাত আব্দুল্লাহকে বারবার টার্গেট করা হচ্ছে, বারবার তার উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন? নেপথ্যে কারা থাকতে পারে? গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব। ফাইনালি শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে যেগুলোতে আওয়ামী লীগের শিকড় জড়িত, বাংলাদেশের ইতিহাস জড়িত, সেখানেও কিন্তু ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে র্যাব 2। হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাদ্দামকে র্যাব গ্রেফতার করেছে। র্যাব হই হই রই রই আওয়ামী লীগ গেল কই। জুলাই আগস্টের তরুণ তরুণীদের মাঝে আরেকটি ঈদের আমেজ ফিরিয়ে দিয়েছেন তারা। সকালে এই কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা তার একটা মোটামুটি নিশ্চিত প্রমাণ। খুব দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনা কেন ঘটলো, কারা এই কাজ করলো, কোন প্রেক্ষাপটে এই কাজ করলো। ঘটনায় জড়িতরা যারাই হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, এখানে যে রাজনীতি কানেক্টেড এটা সম্পর্কে আর কোনো ভুল নেই। এবার গোয়েন্দা তথ্য সঠিক প্রমাণিত হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন। রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কিন্তু আমার সূত্র আমাকে জানিয়েছে যে আজকে কাতারে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে চীন খুব অ্যাগ্রেসিভলি চাচ্ছে যে বাংলাদেশি রোগীদেরকে তাদের দেশে নিয়ে যাওয়া, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা গ্রিন চ্যানেল চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। হাসনাত আব্দুল্লাহ কোনো রাজনৈতিক দলের নেতা নয়, বা তাকে কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে কল্পনা করবেন না। হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের নায়ক, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের ফেস। এবং আপনি যদি এই মুহূর্তে আমাকে প্রশ্ন করেন যে জুলাই বিপ্লবকে সবচাইতে বাংলাদেশের মধ্যে, এই 16 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে জুলাই বিপ্লবকে সবচাইতে বেশি ধারণ করে কি, আমি বলবো সেই ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ, যার কথা যে জুলাই বাঁচলে সে বাঁচবে, জুলাই মরলে সে মরবে। এবং হাসনাত আব্দুল্লাহ, আপনি দেখেছেন বাংলাদেশের যখন প্রশ্ন আসছে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা, আওয়ামী লীগ সিদ্ধান্ত দিবে, হাসনাত বলছে যে মিস্টার ইউনূস, আমরা মানি না, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। যখন ক্যান্টনমেন্টে বসে রিফাইন্ড আওয়ামী লীগ, আবার বলছি, ক্যান্টনমেন্টে বসে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে, ভারতের প্রচেষ্টায় হোক বা অন্য কারো প্রচেষ্টায় হোক, হাসনাত আব্দুল্লাহ মুখের উপর বলে আসছে আমরা মানি না। হাসনাত আব্দুল্লাহ, আপনি দেখেছেন যে রিসেন্টলি নারী কমিশন বেশ কিছু কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক বেশ কিছু রিপোর্ট এই নারী কমিশন প্রস্তাব করেছে। হাসনাত আব্দুল্লাহ বলেছে আমরা মানি না। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ধারণ করে, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের মুখ। সেই জায়গায় আপনি সবকিছু বাদ দেন, আপনি সবকিছু ফালাই দেন। হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের একজন সামনের সারির যোদ্ধা, একজন সামনের সারির সমন্বয়ক, যে এই জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে। সেই হাসনাত আব্দুল্লাহর উপরে আজকে গাজীপুরে হামলা করা হয়েছে, যখন এই বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের ফসল হিসেবে যেই সরকারটা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি হাসনাতকে প্রোটেক্ট করা না যায়, যদি হাসনাতকে রক্ষা করা না যায়, যদি সার্জিসকে নাহিদকে রক্ষা করা না যায়, তাহলে আমাদের এই জুলাই বিপ্লব টিকবে না। আর জুলাই বিপ্লব যদি না টিকে, তাহলে আগামী বাংলাদেশে কি ঘটতে পারে আপনি আমরা কল্পনাও করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের মধ্যে এখন মাত্র বিন্দু মাত্র অনুশোচনা বোধ নাই। আজকের এই হামলা কে করেছে আমি জানি না, এখন পর্যন্ত এখন স্পষ্ট হয়নি যে এই হামলার সাথে আসলে কারা জড়িত। যারাই জড়িত থাকুক তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যদি আওয়ামী লীগ হয়, যদি বিএনপি হয়, বা যদি অন্য কেউ হয় বা সন্ত্রাসী হয়, প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হাসনাত আব্দুল্লাহ এরা যতদিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে কথা বলবে, যতদিন পর্যন্ত এরা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, ততদিন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহকে এনসিপির নেতা হিসেবে নয়, হাসনাত আব্দুল্লাহকে জুলাই বিপ্লবের নায়ক হিসেবে, জুলাই বিপ্লবের ফেস হিসেবে, জুলাই বিপ্লবের একজন মুখপাত্র হিসেবে হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়ানো আমাদের দেশের সাধারণ মানুষের কর্তব্য, সমস্ত রাজনৈতিক দলগুলোর কর্তব্য। হাসনাত আব্দুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। আমরা অনেক বীর মহাপুরুষের নাম ইতিহাসে পড়ি, শেখ মুজিব, অমুক তমুক, কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো একজন কিংবদন্তিকে আমরা চোখের সামনে দেখছি। আমাদের ছোট ভাই, আমাদের 24-এর গণবিপ্লবে যে হাসনাত আব্দুল্লাহর অসামান্য অবদান, তার যে সাহসিকতা, তার যে আবশ্যিক নেতৃত্ব, জীবনের ঝুঁকি নিয়ে
নিশ্চিত শহীদ এটা জেনেও সেই রাস্তায় গিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। এখন আমরা মুক্ত পরিবেশে বাংলাদেশে বাস করছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই হাসনাত আব্দুল্লাহকে বারবার টার্গেট করা হচ্ছে, বারবার তার উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন? নেপথ্যে কারা থাকতে পারে? দর্শক, সর্বশেষ আপনারা জেনে গিয়েছেন হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। এই নিউজ শারজিস আলম সহ এনসিপির নেতারা ফেসবুক পোস্ট দিয়েছেন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এটা নিয়ে গণমাধ্যমে তোলপাড় তৈরি হয়ে গিয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছে। এই হামলা নেপথ্যে কারা থাকতে পারে? শুধু এবার না, হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করা হয়েছে। কেন টার্গেট করা হয়েছে এবং সামনে ধরনের হামলা করা হবে, আমি আসছি সেদিকে। কিন্তু আমি লক্ষ্য করলাম হাসনাত আব্দুল্লাহ শিবিরের বা জামাতের কেউ নন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে শিবির খুব দ্রুত গতিতে রেসপন্স করেছে। যেমন শারজিস আলম সবার আগে সম্ভবত ফেসবুক পোস্ট করেছেন যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, যে যেখানে আছেন চলে আসুন। সেখানে শিবিরের ভবিষ্যৎ কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা, তিনি মন্তব্য করেছেন লোকেশন দাও, হোয়াট ডাজ ইট মিন? এবং এই কমেন্টে শারজিস আলম খুব দ্রুত লোকেশন দিয়েছে। ইট মিনস শিবির তার জনশক্তিদের সেখানে পাঠিয়ে দিয়েছে হাসনাতকে রক্ষা করতে, দ্রুত অ্যাকশন নিয়েছে এবং গিয়েছে। আমি যতদূর জানতে পেরেছি শিবিরের ছেলেরা সেখানে দ্রুত চলে গিয়েছে। দর্শক, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, শিবির আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ করেছে। তো আপনি বুঝুন যে হাসনাতের প্রতি জামাতের শিবিরের কি ইমোশন, কতটা সিরিয়াস। হাসনাত 24-এর গণবিপ্লবের নায়ক, সে দলেরই হোক, যে দলেরই হোক না কেন, হাসনাতকে রক্ষা করতে হবে, হাসনাতের উপর হামলাকারীদের রুখে দিতে হবে। এটা জামাত মনে করে, শিবির মনে করে। এই কারণে দ্রুত হাসনাতকে রক্ষা করতে জামাত শিবির দৌড়ে যায়, আনুষ্ঠানিক প্রতিবাদ করে। দর্শক, আমিরে জামাত নিজে ফেসবুক পোস্ট দিয়ে এটা প্রতিবাদ করেছেন। আপনি চিন্তা করেন, ডাক্তার শফিকুর রহমানের মতো একজন নেতা, যিনি এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় দল কিংবা দ্বিতীয় বৃহত্তম দলের নেতা, বিএনপির কেউ এই বিষয়ে কথা বলেছে কিংবা বলবে না? তারা তো মনে মনে খুশি। তো এটা একটা সন্দেহের বিষয়, এটা একটা পয়েন্ট টু বি নোটেড যে বিএনপির লোকজন খুশি কেন। দর্শক, আমিরে জামাত লিখেছেন ফেসবুকে, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহ এর উপরে যে বা যারা হামলা করছে এটা কাপুরুষোচিত, প্রতিবাদী কণ্ঠ হয়ে কখনো হামলা করে থামানো যায় না। জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাটা, তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়, নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যকলাপ। আমিরে জামাত এই বিষয়টা নিয়ে ফেসবুক পোস্ট করেছেন, মানে আমিরে জামাত এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ তার সহযোগীদের উপর হামলার নিন্দা প্রতিবাদ জানায়। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ইনস্ট্যান্ট প্রতিবাদ গণমাধ্যমে পাঠিয়েছে। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযোগী, তাদের কারো উপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এর মানে হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় শিবির হাসনাত আব্দুল্লাহর পাশে ছিল এবং থাকবে, প্রয়োজনে রাজপথে নামবে। 17 জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফেসিস্ট কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটা গণমাধ্যমে পাঠিয়েছে শিবির। তো দর্শক, দেখলেন যে হাসনাতের স্পটে হামলার স্পটে যাওয়ার লোকেশন খোঁজা এবং সেখানে যাওয়া, এরপরে খুব দ্রুত গতিতে জামাতের একেবারে সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এবং শিবিরের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এরকম প্রতিবাদ, এটা প্রমাণ করে যে হাসনাত আব্দুল্লাহর প্রতি জামাত শিবিরের কমিটমেন্ট কতটা স্ট্রং। নাইস। এটাই হচ্ছে আমাদের বিপ্লব পরবর্তী রাজনীতি। কোনো বিপ্লবীকে কেউ খেয়ে ফেলতে চাইলে সব বিপ্লবীরা মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে, রক্ষা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন, জামাত বা শিবিরের কারোর উপর যদি হামলা করা হয়, তাহলে কি এনসিপি বা অন্য সবাই এভাবে জেগে উঠবে? জেগে ওঠা উচিত। এখন দর্শক, কারাই হামলা করতে পারে? আমি প্রথমে সন্দেহ করব যেটা আওয়ামী লীগের কাজ হতে পারে, কারণ বিএনপিকে তো ম্যানেজ করে ফেলেছে, এমনকি জামাতকেও ম্যানেজ করে ফেলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত বিএনপি কিছু বলে না। এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, সেটা ওই এনসিপি হাসনাত আব্দুল্লাহদের কারণে হতে হবে। হেফাজতের সমাবেশে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন, এই হাসনাত আব্দুল্লাহরা আলাদা সমাবেশ করেন। আবার সেনাপ্রধান অনেককে ম্যানেজ করতে পারেন, যেমন শারজিসকে অনেকটা ম্যানেজ করেছিলেন, বা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টে অনেককে ম্যানেজ করে ফেলেছেন। কিন্তু হাসনাতকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। কারণ হাসনাত আব্দুল্লাহকে ম্যানেজ করা যাচ্ছে না মানে এনসিপিকেও ম্যানেজ করা যাবে না। হাসনাতদের কারণে এনসিপিকে ম্যানেজ করতে পারবে না। এর মানে এই হাসনাতদের কারণে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া লাগতে পারে। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় যেহেতু কেউই নিষিদ্ধ চায় না ইন রিয়ালিটি, তো প্রফেসর ইউনূস যেহেতু আন্তর্জাতিকতায় বিশ্বাসী, তিনি নিষিদ্ধ করতে চাইবেন না। তো এই জন্যে হাসনাত আব্দুল্লাহদের যে অনড় অবস্থান, এই কারণে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সবার মতামত উপেক্ষা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, লাগতে পারে। তা আওয়ামী লীগ বাঁচার জন্য এই হাসনাত আব্দুল্লাহদের উপর হামলা করে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে হত্যা করার বা টার্গেট কিলিং এর দিকে যেতে পারে। এখানে আওয়ামী লীগ এরা জড়িত থাকতে পারে। এটা প্রথম সন্দেহ। দ্বিতীয় হচ্ছে বিএনপিকেও সন্দেহের ঊর্ধ্বে রাখা যাবে না, কারণ বিএনপি এখন ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে। তারা দ্রুত নির্বাচন আদায় করতে, ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। তারা নিজেরা নিজেদেরকে হত্যা করছে। সেখানে হাসনাত আব্দুল্লাহদের প্রতি বিএনপির চাঁদাবাজরা খুব ক্ষিপ্ত। গাজীপুরে মারাত্মক অ্যামাউন্টের চাঁদাবাজি হয়, এটার বিরুদ্ধেও হাসনাতদের উপর অনেক রাগ ক্ষোভ বিএনপির লোকজন রয়েছে। অর্থাৎ তাদেরকে সন্দেহের চোখে রাখতে হবে। এখন সিসিটিভি ফুটেজের যুগ, এটা খুঁজে বের করা সম্ভব আমি মনে করি। তো দর্শক, এখানে ওই আওয়ামী পুলিশরা, সাবেক ওসি একজন ওসি আলমগীর, তিনি মন্তব্য করেছেন পুলিশ পৌঁছাবে কি করে, মানে হাসনাতকে রক্ষা করতে পুলিশ পৌঁছায় নাই, পুলিশ পৌঁছাবে কি করে? পুলিশকে তো তোরা হত্যা করে ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল, এখন দেখো পুলিশ কাজে লাগে কিনা।
এর মানে এই আওয়ামী লেসপেন্সাররা এই হামলায় খুশি এরা জড়িত থাকতে পারে। হামলাকারীদেরকে চিহ্নিত করে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে হাসনাতদের রক্ষা করতে। হাসনাতরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমাদের বিপ্লব বাঁচবে। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে চীন খুব অ্যাগ্রেসিভলি চাচ্ছে যে বাংলাদেশি রোগীদেরকে তাদের দেশে নিয়ে যাওয়া, অথবা বাংলাদেশে তারা যখন কি হাসপাতাল করবে এমন এমন সব হাসপাতালের পরিকল্পনা করছে যাতে বাংলাদেশি রোগীদের আর ভারতে, থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে যেতে না হয়। এখন দেখেন তারা কি করছে, আপাতত ফার্স্ট স্টেপে, যেহেতু এখানে তাদের কোনো হাসপাতাল নেই, সুতরাং এখন চীনেই খুব সুলভে এবং কম খরচে একটা চিকিৎসার ব্যবস্থা করেছে এবং এই জন্য একদিনেই তারা ভিসা দিয়ে দেবে। এই জন্য একটা আলাদা চ্যানেল তারা খুলেছে, যেটা নাম দিচ্ছে তারা গ্রিন চ্যানেল। অর্থাৎ চিকিৎসা প্রার্থীরা তারা ভিসা সাবমিট করবে, একদিনের মধ্যেই তারা ভিসা পেয়ে যাবে। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসায় গ্রিন চ্যানেল চালু করলো চীন। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা গ্রিন চ্যানেল চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই ব্যবস্থার অধীনে ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরো সহজ এবং দ্রুত ভিসা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। রোববার বাংলাদেশে ঢাকার চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে ঐক্যমত্য হয়েছিল। তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বলা হয়, এই উদ্যোগের আওতায় এখন থেকে বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্র গ্যারান্টি হিসাবে দিতে পারবে। যাত্রীদের যদি ডিপোজিট সার্টিফিকেট থাকে আর আত্মীয়তার প্রমাণপত্র যদি ট্রাভেলগুলো যদি দিতে পারে, এই জন্য আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডকুমেন্টেশন অথেন্টিকেশনের প্রয়োজন হবে না। আগে ওই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার ডকুমেন্ট গুলো অথরাইজ করা লাগতো, এখন সেটা লাগবে না, ট্রাভেল এজেন্সিগুলি পারবে। এছাড়া মেডিকেল ভিসার জন্য ভিসা কেন্দ্রে একটি আলাদা কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা না করেই সরাসরি ডকুমেন্ট জমা দিতে পারবেন এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে একদিনেই ভিসা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। গ্রিন চ্যানেল ব্যবস্থায় আবেদনকারীদের সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে। তাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। কেউ চিকিৎসার কারণে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের মাধ্যমে রিমোট সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন বলেও বিবৃতিতে জানানো হয়। তাহলে দেখেন, ট্রাভেল এজেন্সিগুলি অত জুমের কানেক্ট করে দেবে এবং সেখানে যদি মানে দূতাবাসেও যাইতে হবে না। তাহলে দর্শক বুঝতেই পারছেন যে কত সহজ করে ফেলছে। ভারতের চিকিৎসা ভিসা নিতে যে কত সময় লাগে এবং কি পরিমাণ বিড়ম্বনা পোহাতে হয়, সেখানে চীনে আপনি যাবেন, চীন তো আরো কনজারভেটিভ দেশ, কিন্তু দেখেন এই ক্ষেত্রে তারা একদম অবারিত করছে, উন্মুক্ত করছে। তো ফলে আমার ধারণা যে আগামীতে একটা চীনের একটা বড় বাজার তৈরি হবে বাংলাদেশি চিকিৎসা প্রার্থীদের জন্য। সেখানে চীন লাভবান হবে, বাংলাদেশি যারা রোগী উন্নত চিকিৎসা পেতে চান, ভালো চিকিৎসা পেতে চান, তারাও একটা আস্থার জায়গা পাবেন। মানে ভারতের থেকেও অনেক অনেক উন্নত চিকিৎসা চীনে। সুতরাং চীনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের একটা সংযুক্তি খুব দ্রুত গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে। দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন। রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কি কারণে মনে করছি প্রিয় দর্শক, আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্মসূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান। আবার দেখেন, এখানে কিন্তু নাজিউর রহমান মঞ্জু, আন্দাবিল রহমান পার্থর বাবাও কিন্তু তার আত্মীয় শ্বশুর বাড়ির দিক থেকে। এবং এই যে আন্দাবিল রহমান পার্থ হইচই করে বড় বড় কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বলেছিল এত বছর, আর বিএনপি চেয়ারপারসনের সাথে বসে কফি খাচ্ছেন, মুস্কি মুস্কি হেসে হেসে ছবি উঠাতেন, এই আন্দাবিল রহমান পার্থ কিন্তু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, সেই আওয়ামী লীগেরই জন্মসূত্রের সন্তান। তার শ্বশুর, তার শালা দুজনই কিন্তু সংসদে দীর্ঘ সময় এমপি ছিল, কিন্তু আজকে তার শ্বশুর বা শালা কোথায় আছে, আন্দাবিল রহমান পার্থই বা কোথায় লুকিয়ে রাখছে, বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট। আমরা অনেকে বলছি না, কেন বলছি না, আন্দাবিল রহমান পার্থ 4 দলীয় জোটের অংশীদার, এই সেই, মানে এভাবেই কিন্তু র আমাদের ভিতরে আছে। র নামক কোনো আলাদা অন্য কোনো গ্রহ থেকে অন্য কোনো মানুষ আসে, র হয় না। ভারতীয় র বাংলাদেশের ঘরে ঘরে কিভাবে গিয়েছে প্রিয় দর্শক, এভাবেই ঘরে ঘরে ভারতীয় র অবস্থান করছে। আর আন্দাবিল রহমান পার্থ ওদিক থেকে সেনাপ্রধানের খুব ক্লোজ, নিকটতম, দুইজনেরই শ্বশুর বাড়ির আত্মীয়, একে অপরের সম্পর্কটা ভাইরা ভাই। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব ঘনিয়ে আসছে। তার চাকরি জীবন শেষ হবে, সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে, কিন্তু
তাড়াহুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে, এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক, যা দিয়ে হোক, আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে, আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা। এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই, এবং একক ছাতা হিসাবে উনিই আছেন। আর ওনার কারণেই হয়তোবা আরও কিছু মানুষ ওনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের। প্রিয় দর্শক, আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে। শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে। আমি খুব শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে, এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েশেই আছেন, ভালো পয়সা কড়ি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতায় উনি বাংলাদেশে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমি সেই কারণেই বলছি, র কি অন্য কোনো গ্রহের একটা জিনিস, ফেরেস্তা না জিন না ইবলিশ না অন্য কিছু না। র হলো আমার আপনার মতনই যারা রাজনীতি করে, যারা সমালোচনা করে, যারা সাংবাদিকতা করে, যারা বিভিন্ন পেশার মানুষের ভিতরে র তাদের সন্তান বাচ্চা ফুটিয়ে কিছু কিছু পাখি আছে না যে ডেলি বাচ্চা দেয়, কিছু কিছু মানে পোকামাকড় আছে না প্রতিদিন অনেক শত শত বাচ্চা জন্ম দেয়, এই র হলো বাচ্চা জন্ম দেয়। আর বাচ্চা জন্ম দিতে দিতে এখন সাংবাদিক ইলিয়াস ভাই তো একেবারে জামাতের গড়েও র আছে বলে ফেলেছেন। তো বিএনপির গড়ে র আছে, সকল দলের মতের গড়ে র আছে। আর সেটার খুব নিয়ন্ত্রণের চাবিকাঠিটা মানে বাংলাদেশের রর হেডকোয়ার্টারের যে নিয়ন্ত্রণটা, যে সাহস নিয়ে তারা কাজ করে, সেই সাহসটা পা জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে। আর জেনারেল ওয়াকারুজ্জামান একটা ফন্দি দিয়েছে বিএনপিকে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন, আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে। সেই কারণে মানে সেনা প্রধানের ওই হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আরেকটা খায়েশ আছে, সেই খায়েশটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে, তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আবার 3 বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন। কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবেন না, সে 100% শিওর। সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে। পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। কিন্তু যদি অন্য কেউ সরকার হয়, তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 3 বছরের জন্য আবার এক্সটেনশন করে আরো 3 বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে। আর সেই সুযোগটাই হয়তোবা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নিলে ওই 3 বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি 5 বছর যদি উনি সেনাপ্রধান, আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল 5 বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে প্রয়োজনে উনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন, যেহেতু এটা আওয়ামী লীগটা ওনার শ্বশুরবাড়ির দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল। প্রিয় দর্শক, সেনাপ্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় মানে প্রধান, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, সে নির্বাচন করেন। আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে, আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন, যে চলে যাবেন, সে নির্বাচন করে যান পরবর্তী সেনাপ্রধান পাকিস্তানে কে হবে। সরকারের কাছে সেটা কোনো ধরনের পাওয়ার নাই। পাকিস্তানের রানিং সেনাপ্রধানই নির্বাচন করে পরের সেনাপ্রধান কে হবে, আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী জাস্ট ওই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন। আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান, যিনি প্রধানমন্ত্রী, তার মাধ্যমে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যার আছে তার মাধ্যমে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।